ক্ষুধার স্বল্পতার জন্য নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা এবং নৈতিক ব্যর্থতার ফল, মন্তব্য প্রধান উপদেষ্টার। সমাধানে 6 প্রস্তাব। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই পালানোর দরকার নেই, বললেন ধর্ম উপদেষ্টা। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। এবং সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার দেখানো হলে সেনা সদস্যদের আদালতে হাজির করতে হবে, বললেন চিফ প্রসিকিউটর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 17 কোটি মানুষের খাদ্য যোগান দিচ্ছে সরকার। পাশাপাশি মিয়ানমারে নির্যাতনের শিকার 13 লাখ রোহিঙ্গাকেও আশ্রয় এবং খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমের সন্ধ্যায় বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধা স্বল্পতার জন্য নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা এবং নৈতিক ব্যর্থতার ফল। এই সমস্যা সমাধানে 6 প্রস্তাবও দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছিল। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে ন্যায় এবং জনগণের ক্ষমতার প্রতি অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। এ সময় প্রযুক্তিকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এসব তথ্য। IF8 প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র, মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন IF8 এর প্রেসিডেন্ট। আহ্বান জানাই, এই তহবিলের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিস্তারিত মন্ডল আনামা রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। এ সময় মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়, বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি। অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরই ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ
বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। উচ্চকক্ষের পিয়ার এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষের প্রস্তাবও অবাস্তব বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের দাবির প্রেক্ষিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই তাদের পালানোর দরকার নেই। যথাসময় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নাই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। এবং আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ২৯শে জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপ উপস্থাপন করা হয়, যেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিতে শোনা যায়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। ঢাকার সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪১-এর ১-এর ক্ষমতা বলে এবং দি প্রিজন্স অ্যাক্ট ১৮৯৪-এর ধারা ৩B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিংকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এরপর বিকেলে এক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে, যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন। আগামী ১৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণা গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত ১২টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস।
সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। রাকসুতে ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রূপায়ণ গ্রুপের আবাসিক এবং বাণিজ্যিক প্রকল্পসমূহ অনলাইনে প্রচার এবং বিক্রয়ের জন্য চ্যানেল পার্টনার হিসেবে কাজ করবে bestbari.com। মহাখালী রূপায়ণ সেন্টারে bestbari.com-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, bestbari.com-এর সঙ্গে এই অংশীদারিত্ব ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রায় একটি নতুন মাইলফলক। এই চুক্তির মাধ্যমে বিশ্বস্ত এবং প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বৃহত্তর ক্রেতাগোষ্ঠীর কাছে পৌঁছাতে সহায়তা করবে। সেই সঙ্গে রূপায়ণের প্রিমিয়াম প্রকল্পসমূহ দেশের ক্রেতাদের পাশাপাশি প্রবাসীদের জন্য আরও সহজলভ্য হবে। স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, কর্পোরেট সেলসের হেড অফ অপারেশন শাখাওয়াত আহমেদ এবং রূপায়ণ গ্রুপের সহকারী প্রধান পরিচালক কর্মকর্তা সালমান কবির। অন্যদিকে বেস্টবাড়ির পক্ষে স্বাক্ষর করেন সেলস ম্যানেজার আবদুল্লাহ হৃদয় রায়হান। যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কীরকম একটা নতুন ধারা নিয়ে আসছে, তো সেটার সাথেই আমরা সামঞ্জস্য রেখে আমাদের উদ্যোগটা ছিল যে bestbari.com, যে একটা নতুন প্ল্যাটফর্ম যেখানে অনলাইনে বিভিন্ন রকমের কাস্টমাররা কনভিনিয়েন্টলি যে একটা বাসা নিজেদের জন্য পছন্দ করতে পারছে বিভিন্ন রকমের ফিল্টার দিয়ে। তো ওই প্ল্যাটফর্মটা আমরা মিস আউট করতে চাচ্ছি না। সেখানেই আমাদের রূপায়ণের অ্যাকচুয়ালি উদ্যোগটা যে আমরা ওনাদের সাথে পার্টনারশিপে যে অ্যাজ এ চ্যানেল পার্টনার আমরা তাদেরকেও ক্লায়েন্টগুলোকে আমরা সার্ভ করতে পারছি আমাদের রূপায়ণ প্রোডাক্ট দিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা মনে করি বেস্টবাড়িও আমাদের রূপায়ণের ব্র্যান্ড নেম থেকে অনেক রকমের রেকগনিশন পাবে। আমরা তাদেরকে from their comfort of their homes, we are letting them view the properties through our website, which is completely tech enabled. They can make the decisions by seeing all the options through our websites. একটু স্ট্রাগল হবে। আচ্ছা, তো আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটার মাধ্যমে যারা মানে কাস্টমার আছে রূপায়ণের, তারা কিন্তু খুবই ইজিলি তাদের প্রোডাক্ট রেঞ্জের ব্যাপারে একটা আইডিয়া পাবে এবং অ্যাক্সেসটা কিন্তু মানে অলওয়েজ, যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা ইজ লাইক টেক এনেবল, তারা ইজিলি কিন্তু ইনকোয়ারিজ করতে পারবে অ্যান্ড উই ক্যান স্ট্রিমলাইন দ্য প্রসেস। আমরা প্রসেসটাকে কমপ্লিটলি স্ট্রিমলাইন করতে পারছি রূপায়ণের জন্য। সো ডেফিনেটলি দ্যাট ইজ আ উইন উইন ফর বোথ দ্য কাস্টমার্স অ্যান্ড আস। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ক্ষুধা স্বল্পতার জন্য নয়, মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা এবং নৈতিক ব্যর্থতার ফল, মন্তব্য প্রধান উপদেষ্টার। সমাধানের 6 প্রস্তাব। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই পালানোর দরকার নেই বললেন ধর্ম উপদেষ্টা। যথাসময় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। এবং সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার দেখানো হলে সেনা সদস্যদের আদালতে হাজির করতে হবে বললেন চিফ প্রসিকিউটর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।